ইসরায়েল আমেরিকা বনাম ইরান যুদ্ধে আজ এক গুরুত্বপূর্ণ মোড় এসে দাঁড়িয়েছে এবং সেখানে সব থেকে বড় প্রশ্ন যেটা উঠে আসছে যে এই যুদ্ধের ফাইনাল আউটকাম কি ইসলামী দুনিয়ায় খতম হয়ে যাবে, সেই প্রশ্নটা জেগে উঠতে শুরু করেছে। কেন উঠছে এই প্রশ্নটা? আজকে এই প্রতিবেদনে মূলত পাঁচটা বিষয় যেটা নিয়ে আপনারা বারবারই আমাকে কমেন্ট করছেন, করে জিজ্ঞাসা করছেন যে এটা নিয়ে কেন আমি প্রতিবেদন বানাচ্ছি না, সেইটা নিয়ে আলোচনা করব। এক, এই যে যুদ্ধটা হচ্ছে এখান থেকেই কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়ে গেল? এটাই কি ফাইনালি ওয়ার্ল্ড ওয়ার 3 হচ্ছে? দুই, পুরো ইসলামী দুনিয়া যে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে এবং যে ইসলামী দুনিয়া খতমের কথা বলা হচ্ছে সেটা কতখানি রেলিভেন্ট, কি করে এই ইকুয়েশনটা তৈরি হচ্ছে? তিন, এই যুদ্ধের ফলে ভারত কি বিপদে পড়বে? না, ভারত অ্যাকচুয়ালি বিপদে পড়ছে না, ভারত বেনিফিট করছে এবং একটা নয় ডাবল বেনিফিটে থাকছে ভারত। কিভাবে, সেটাও ব্যাখ্যা করব। চার, গতকাল রাত্রে মাদুরাই থেকে নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তড়িঘড়ি ফেরত এসেছেন দিল্লিতে এবং সেখানে একটা হাই প্রোফাইল মিটিং হয়েছে। কেন এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে মিটিং, সেটার আউটকাম কি হয়েছে? এবং শেষ যে প্রশ্নটা হচ্ছে, এই যুদ্ধের পরে বা এই যুদ্ধের সময়ে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ, ভারতবর্ষের তিন প্রতিবেশী দেশ যাদের সঙ্গে ভারতের সম্পর্ক একটা বেশ খটোমটো জায়গায় রয়েছে, সেই ইকুয়েশনটা কোন জায়গায় দাঁড়াবে? এই পাঁচটি বিষয়ে এখানে আলোচনা করব এবং সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে যুদ্ধের আপডেট সেইটা কিন্তু খুব মারাত্মক জায়গায় চলে এসছে। আপনারা জানেন যে আয়াতোল্লাহ আলী খামেনেই, তাকে তো প্রথমেই এলিমিনেট করে দেওয়া হয়েছে, তাকে একদম পিন পয়েন্ট বম্বিং করে সেখানে তাকে ফিনিশ করা হয়েছে। কিন্তু এর পাশাপাশি যুদ্ধ যে থামছে না, সেটা যে আরও মারাত্মক আকার নিচ্ছে, আমেরিকা যে ফুল ফ্লেজেড ওয়ারে রয়েছে সেটা প্রমাণ হয়ে গেল। কেননা সাপের মাথাটাই কেটে দিয়েছি। আজকে আমেরিকান গভর্নমেন্ট, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি ঘোষণা করেছেন ইরানে আরও ভয়াবহ হামলা চালালো আমেরিকা, ধুলোই মিশল ইরান গার্ডের হেডকোয়ার্টার, অর্থাৎ ইরানের যে সেনাবাহিনীর হেডকোয়ার্টার, যেখান থেকে পুরো যুদ্ধটা তারা মনিটর করছিল, কোথায় কিভাবে পাল্টা প্রত্যাঘাত করবে, সেই জায়গাটায়, সেই বেসটাকেই কিন্তু আজকে উড়িয়ে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে যাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে তাদের সেনাবাহিনীর হেডকোয়ার্টারই যদি উড়ে যায়, তাহলে সেখানে তো হাই প্রোফাইল যারা সেনাবাহিনীর পদাধিকারী ছিলেন তারা তো এলিমিনেট হয়েছেনই, তার পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যুদ্ধের দিক থেকে কিন্তু ইরানকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। কিন্তু এখানেই শেষ হচ্ছে না, এর থেকেও মারাত্মক তথ্য যেটা উঠে আসছে, যেটা আমেরিকার তরফে দাবি করা হচ্ছে, যদিও ইরানের তরফে এখনো সেটা নিয়ে কোনো সত্যতা সামনে আসেনি। ইরান ইসরায়েল যুদ্ধ খামেনেইর পর খতম, উত্তরসূরি মোরতাজাও, ট্রাম্পের চরম হুঁশিয়ারি, সারেন্ডার করো নয়তো মৃত্যু। এটা ডোনাল্ড ট্রাম্প আগেই বলে দিয়েছিলেন যে ভাই, আর কোনো রকম কোনো জায়গাটা দিচ্ছি না, এখন তোমাদের সময় রয়েছে, তোমরা আমাদের এই যুদ্ধ ফুদ্ধ এসব তোমরা বন্ধ করো, তোমরা আমাদের কাছে সারেন্ডার করো, তোমাদের জায়গা দেবো, কিন্তু না করলে তোমাদেরকে ফিনিশ করে দেবো। তো সেটা নতুন কথা কিছু নয়, সেই কথাই আজকে রিপিট করেছেন। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছিল যে আয়াতোল্লাহ আলী খামেনাই, তার যে মেজ ছেলে রয়েছে মোস্তাবা খামেনাই, তাকে উত্তরসূরি ভাবা হচ্ছিল, যে এরপর ইরানের যে যে র্যাডিক্যাল ফোর্সটা কাজ করছে তাকে এই মোস্তাবা খামেনাই টেনে নিয়ে যাবে। কিন্তু সেই মোস্তাবা খামেনাই, যিনি আয়াতোল্লাহ আলী খামেনাইয়ের উত্তরসূরি ভাবা হচ্ছিল, তাকেও আজকে এলিমিনেট করে দিয়েছে, এমন দাবি আমেরিকা কিন্তু অলরেডি করছে। এবং আমেরিকা যখন কোনো দাবি করছে, এটা অন দ্য এয়ার তারা অবভিয়াসলি করছে না, তাদের কাছে প্রুফ রয়েছে, যদিও ইরান এখনো কিন্তু মেনে নিচ্ছে না বা ইরান অফিসিয়ালি এই ঘোষণাটা করেনি। তবে এখানে ইরান যে এত কিছুর পরেও পিছু হটবে সেরকম কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না। তারা তারা যে দিকটা এগোচ্ছে, তারা যুদ্ধের স্ট্র্যাটেজিটা যেভাবে নিচ্ছে, যে আমরা তো মরবো ঠিক আছে, কিন্তু তার আগে আমরা গোটা বিশ্বটাকে হিলিয়ে দিয়ে যাব, আমরা পাল্টা একটা প্রত্যাঘাত করব। এবং সেখানে আপাতত যার হাতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রয়েছে, সেই আয়াতোল্লাহ আরাফি, এই আয়াতোল্লাহ আরাফি সম্বন্ধে খুব বেশি ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, কেননা এতদিন সেইভাবে হাইলাইট হননি। কিন্তু যেটা জানা যাচ্ছে যে ইরানের যে ধর্মীয় একটা পাগলামি রয়েছে, ধর্মীয় যে চূড়ান্ত রকমের একটা অন্ধবিশ্বাসের মতো জায়গা রয়েছে, সেই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং আয়াতোল্লাহ আলী খামেনেই এর হাতে যে কোনো সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছেড়ে দিত। তার মানে বোঝা যাচ্ছে আয়াতোল্লাহ আলী খামেনেই যে পথে চলেছিলেন সেই পথেই ইরানকে নিয়ে যাবে, অন্তত যতদিন আয়াতোল্লাহ আরাফির হাতে ইরান থাকছে, সেই জায়গাটা রয়েছে। কিন্তু এখানে এটাতে কিন্তু আমেরিকা থেমে যাওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ইরানের সঙ্গে আর যুদ্ধ থামার কোনো জায়গা নেই, আমরা যুদ্ধটাকে শেষ অবধি টেনে নিয়ে যাব এবং ইরানে যেটুকুনি র্যাডিক্যাল ফোর্স রয়েছে সেটাকে আমরা পুরোপুরি ফিনিশ করে দেব। কিন্তু ইরানের মতো বড় জায়গা, সেই যুদ্ধটা মোটামুটি 4 সপ্তাহের কাছাকাছি সময় লাগতে পারে, অর্থাৎ
যুদ্ধ কালকেই থেমে যাচ্ছে না, যতই এদের হাই লাইনটাকে আমেরিকা ফিনিশ করে দিক, ইসরায়েল ফিনিশ করে দিক, এই যুদ্ধ অন্তত 1 মাস টানছে, এই জায়গাটা কিন্তু আমেরিকাই একদম স্পষ্ট করে দিচ্ছে। এবং তার থেকেও বড় কথা, এই যুদ্ধ কি 1 মাসেই থামবে? কেন এই প্রশ্নটা উঠছে? ইসরায়েলে হামলা শুরু, ইরানের বন্ধু গোষ্ঠীর পাল্টা জবাব দিচ্ছে নেতানিয়াহুর বাহিনীও। যুদ্ধে জড়িয়ে পড়লো আরও এক দেশ। ইরানের সঙ্গে ঝামেলা চলছিল, মাঝখান থেকে কে ঢুকে পড়লো? লেবানন সরাসরি ঢোকেনি, লেবাননের যে হিজবুল্লাহ গোষ্ঠীটা রয়েছে, তারা সবসময় ইরানের সাপোর্টে থাকতো এবং ইরান একদম ওপেনলি এই হিজবুল্লাহ গোষ্ঠীকে সাপোর্ট করতো। তো এই হিজবুল্লাহ গোষ্ঠী এখন যেটা করছে, ইসরায়েলে অ্যাটাক করেছে, কিন্তু পাল্টা ইসরায়েলও দিচ্ছে। ইসরায়েল পুরোপুরি তৈরি আছে, চারিদিকে যে মুসলিম সাম্রাজ্যটা রয়েছে যারা ইসরায়েলকে উত্তক্ত করছিল এবং যেখানে জঙ্গি গোষ্ঠী একদম ভয়ঙ্কর রকম মাথাচাড়া দিচ্ছিল, আমেরিকার সঙ্গে সেটাই কথা হয়েছে, সেটাই ডিল হয়েছে। ইসরায়েল এবং আমেরিকা মেলে সেই জায়গাটাকে পুরো ফিনিশ করবে। ফলে লেবানন, তাদেরকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে এই হিজবুল্লাহকে তোমরা থামাও, কিন্তু লেবানন সরকারের সেটা থামানোর ক্ষমতা নেই। ফলে পাল্টা লেবাননে গিয়ে এবার মারতে শুরু করেছে, মানে ইরানে তো অ্যাটাক চলছেই, তার পাশাপাশি এবার লেবাননেও কিন্তু অ্যাটাক করে দিয়েছে ইসরায়েল। ফলে এই যে যুদ্ধটা, যেটা মনে করা হচ্ছে যে আরও ব্যাপকতা পাবে, সেটা কিন্তু দ্বিতীয় দিনেই ইঙ্গিতটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু একে একে আমেরিকা যে ডোজগুলো দিচ্ছে সেগুলো মারাত্মক। যেটা ওই হেডকোয়ার্টার গুড়িয়ে দিয়েছে, হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়ার পর সব থেকে বড় যে অ্যাটাকটা হয়েছে, সেটা হচ্ছে ইরানি যে নৌবাহিনী রয়েছে তাদেরকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমেরিকা এখন যেটা করছে স্ট্র্যাটেজিক্যালি, সেটা হচ্ছে যে পয়েন্ট থেকে অ্যাটাক হতে পারে, ইরান যে পাগলের মতো অ্যাটাক করতে শুরু করেছিল, যেটা যেটা একদম দিশাহীন অ্যাটাক ছিল, কিন্তু তাতে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছিল, সেই জায়গাটাকে এলিমিনেট করা হচ্ছে। প্রথমে সেনাবাহিনীর হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়া হলো, এবার নৌবাহিনী তাকে পুরোপুরি ধ্বস্ত করে দেওয়া হলো। ফলে এখন যেটুকুনি ইরানের পড়ে থাকবে সেটা হচ্ছে ডিফেন্সিভ সিস্টেম, তারা কিন্তু অফেন্সের জায়গায় আর খুব বেশি থাকবে না, এবং তার ফলে অ্যাটাক কিন্তু আরও আরও তীব্র হতে চলেছে। এবার যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এর ফলে কি ওয়ার্ল্ড ওয়ার থ্রিটা শুরু হয়ে গেল? না, দেখুন, ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু হওয়ার মতো জায়গা এখনও নেই। আমি কাল থেকে বহু মানুষের ভিডিও দেখলাম, বহু আমাদের প্রাক্তন সেনা কর্তা যারা রয়েছেন, যারা ইউটিউবে আছেন বা সোশ্যাল মিডিয়ায় আছেন, তাদের পোস্টগুলো ফলো করলাম, কেননা এই ব্যাপারে তাদের এক্সপিরিয়েন্স মারাত্মক। আমার এই ইন্টারন্যাশনাল রাজনীতি সম্বন্ধে খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তাদের যে অ্যানালিসিসটা শুনছি সেখান থেকে একটা ছবি স্পষ্ট, যে ওয়ার্ল্ড ওয়ার হতে গেলে আরও দুটো বড় শক্তি, রাশিয়া এবং চায়না, তাদেরকে সরাসরি এই যুদ্ধে ইনভলভ হবে। কিন্তু এই মুহূর্তে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে করতে যেভাবে ধ্বস্ত হয়েছে, এবং রাশিয়ার আরেকটা কাউন্টার পার্ট ইরান, বা এই জায়গায় যেভাবে অ্যাটাকটা হচ্ছে, সেখানে রাশিয়া খুব তাড়াতাড়ি আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না। সেম গোস ফর চায়না। চায়নার আর্থিক কন্ডিশন প্রচণ্ড রকমের খারাপ রয়েছে, ফলে চায়নাও এখন হয়তো পিছন থেকে মদত করবে, কিন্তু সরাসরি যুদ্ধে আসবে না। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, চায়না যে কারণে আরও ব্যাকফুটে চলে যাচ্ছে, সেটা হচ্ছে তাদের যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা কার্যত বেআব্রু হয়ে গেছে। প্রথম যখন অপারেশন সিঁদুর হয়েছিল, তখন ভারতবর্ষ দেখিয়ে দিয়েছিল যে পাকিস্তানে যে চায়নার ডিফেন্স সিস্টেম ছিল, সেটা একদম পারাস্তরে নামিয়ে নিয়ে চলে এসেছিল। সেটা কোনো রকম ভারতীয় যে অস্ত্রগুলো ছিল সেগুলোকে ডিটেক্ট করতে পারেনি, ভারত একদম ভেতরে ঢুকে মেরে দিয়ে এসছে। ফলে চাইনিজ অস্ত্র নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠছিল যে এরা কি কাগুজে বাঘ, এরা কি ফোলানো ফাঁপানো ফানুস। এবার এই সেম সিস্টেমটাই কিন্তু ইরানে রয়েছে। সেই ইরানেও আমেরিকা দেখিয়ে দিয়েছে, ইসরায়েল দেখিয়ে দিয়েছে এই অস্ত্রগুলো কতখানি ভোঁতা। ফলে চায়নার এই অস্ত্র দুটো দেশে দুটো যুদ্ধে এই ধরনের যখন ব্যাকফুটে চলে গেল, তখন সার্বিকভাবে চায়নাতে অ্যাটাক হলে তারাও কি তাদেরকে খুব একটা রক্ষা করতে পারবে? তাদের অ্যাটাকিং সিস্টেম হয়তো ভালো, কিন্তু ডিফেন্স সিস্টেমটা প্রচণ্ড রকমের উইক, এটা কিন্তু আজকে বেআব্রু হয়ে গেছে। এবং সেই জন্যই চায়নাও কিন্তু সরাসরি এই মুহূর্তে যুদ্ধে জড়াতে চাইবে না, প্লাস আর্থিক কন্ডিশনটা রয়েছে। ফলে এই দুটো শক্তি, মহাশক্তিধর দেশ, তারা যদি সরাসরি যুদ্ধে না আসে, তাহলে ওয়ার্ল্ড ওয়ারের সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, ইসলামী দুনিয়ার সঙ্গে একটা বড় রকমের টাসেল হবে। ফলে এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হতে পারে, এই যুদ্ধটা 6 মাস 8 মাস 1 বছর অবধি চলতে পারে, কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়ার থ্রি না, সেটার সম্ভাবনা প্রায় নেই। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটার দিকে আমরা তাকিয়ে বসে আছি, সেটা হচ্ছে যে এই যে পুরো ইসলামী দুনিয়া খতম হয়ে যাবে বলছে, এই জায়গাটা, এই কনসেপ্টটা কোথা থেকে আসছে? দেখুন, মুসলিমদের মধ্যে বিভিন্ন গোষ্ঠী রয়েছে, তার মধ্যে মূলত দুটো গোষ্ঠী রয়েছে, একটা শিয়া, একটা সুন্নি। একটা গোষ্ঠী রয়েছে যারা ডেভেলপমেন্টের কথা বলে, যে গোষ্ঠীগুলোর মধ্যে সৌদি আরবিয়া রয়েছে, যে গোষ্ঠীগুলোর মধ্যে ইউএই রয়েছে, কুয়েত রয়েছে, কাতার রয়েছে, ওমান রয়েছে, এরা এই গোষ্ঠীটা। এবং তার ফলে এরা মুসলিম হলেও এরা কিন্তু আমেরিকা বলুন, ইংল্যান্ড বলুন, ভারতবর্ষ বলুন, এদের সঙ্গে খুব ভালো সুসম্পর্ক রেখে চলে, এবং এরা ডেভেলপমেন্টের কথা বলে।
আরেকটা গোষ্ঠী রয়েছে যারা নাশকতামূলক কাজটা করে এবং এরা স্বপ্ন দেখে যে এরাই একদিন গোটা পৃথিবীটাকে দখল করে নেবে, যার হেড করছিল ইরান, তার সঙ্গে তুরস্ক থেকে আরম্ভ করে অন্যান্য দেশগুলোও রয়েছে। এবার যেটা যে কারণে বলা হচ্ছে যে পুরো মুসলিম দুনিয়া খতম হয়ে যাবে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে মুসলিম কান্ট্রি হলেও এরা দুটো ভাগে বিভক্ত। একদিকে রয়েছে ইউএই, সৌদি আরবিয়া, কুয়েত, কাতার, ওমান, এই ধরনের মানসিকতার দেশগুলো। আর একদিকে রয়েছে ইরান, পাকিস্তান, এই ধরনের দেশগুলো। তো এবার যখন আমেরিকা এসে এদেরকে অ্যাটাক করছে, ইরানের ক্ষমতা নেই যে এইখান থেকে গিয়ে আমেরিকাকে অ্যাটাক করে, অত দূর যাওয়ার ক্ষমতা নেই, তার আগেই ইরানকে একদম কচুকাটা করছে। ফলে ইরান যেটা পাল্টা শুরু করে দিয়েছে সেটা হচ্ছে আমেরিকার যে বেসগুলো রয়েছে এই সব দেশগুলোতে, যারা আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলে, সেই সব জায়গাতে তারা অ্যাটাক করার চেষ্টা করছে। তাতে আমেরিকার খুব একটা ক্ষতি হচ্ছে না, কেননা তারা তাদের ডিফেন্স সিস্টেমটাকে খুব ভালোভাবে রেখেছে, সেখানে সেইভাবে অ্যাটাক হচ্ছে না। এবার তার ফলে ইরান ফ্রাস্ট্রেটেড হয়ে এই সমস্ত দেশগুলোর যেটা সিভিলিয়ান জায়গা রয়েছে সেইখানে অ্যাটাক করে দিয়েছে। দেখুন, যে কোনো যুদ্ধের একটা বেসিক নিয়ম হচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হবে, কিন্তু সিভিলিয়ান এরিয়ায় সাধারণত সেই যুদ্ধ কিছুতেই স্প্রেড করবে না। হ্যাঁ, যুদ্ধের ইম্প্যাক্ট কোল্যাটারাল ড্যামেজ হিসেবে সিভিলিয়ান এলাকায় আসবে, কিন্তু সরাসরি অ্যাটাক সেখানে হবে না। কিন্তু ইরান এখন ফ্রাস্ট্রেটেড, তারা ওই সব কিছু ভাবছে না, তারা এই দেশগুলোকে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। ফলে এই যে মুসলিম দুনিয়ার অংশটা রয়েছে, তারা কিন্তু ইরান বা এই ধরনের মানসিকতার দেশগুলোর উপর এবার খেপে গেছে, এবং তারা সরাসরি সরাসরি কিন্তু আমেরিকা, ইসরায়েলকে এবার সাপোর্টের কথা ভাবছে যে ইরানের মতো এই রকমের বদ মস্তিষ্কযুক্ত জায়গা সেইগুলোকে ফিনিশ করো, যারা সারাক্ষণ নাশকতার কথা ভাবে, আমরা ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চাই। ফলে দেখা যাচ্ছে মুসলিম দুনিয়া একটা স্প্লিট হয়েছে। এখন এই মুসলিম দুনিয়ায় যদি স্প্লিটটা হয়, সেইটা কিন্তু সামগ্রিকভাবে গোটা বিশ্বের মুসলিমদের মধ্যেও এই স্প্লিটটা দেখা যাবে, সেই কারণেই কিন্তু এটা আরও মারাত্মক জায়গা রয়েছে। এবার আর একটা মজার জিনিস দেখায় আপনাদের, এই ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন, যেটা আমি ব্লু কালারে ম্যাপটা দেখিয়ে দিয়েছি, অ্যারোটা দেখিয়েছি, দেখুন ইরান থেকে এইভাবে অ্যাটাক হচ্ছে কুয়েত, কাতার, ওমান, ইউএই, সৌদি আরবিয়া, এগুলোতে অ্যাটাক হচ্ছে। আর ব্লু লাইনটা হচ্ছে ইসরায়েল, ওইখানে গিয়ে অ্যাটাক করতে হবে, যেটা চেষ্টা করছে কিন্তু খুব একটা পাচ্ছে না। ওই দিক থেকে কিছু কিছু অ্যাটাক আসছে, কিন্তু ওভারঅল তারা পাচ্ছে না। সেই জন্য ঠিক ইসরায়েলের মাথার দিকে ওইখানে একটা দেখুন রেড অ্যারো আমি করে দিয়েছি, সেটা হচ্ছে লেবানন। লেবানন থেকে হিজবুল্লাহ গোষ্ঠী ওই দিক থেকে অ্যাটাকটা করছে, এইখানে এখন ঝামেলাটা চলছে। কিন্তু যেটা সব থেকে বড় মাথা ব্যথার কারণ হতে চলেছে, এবার ঠিক লেবাননের মাথায় যেটা আমি ইয়েলো মার্ক করে দিয়েছি সেই জায়গাটা দেখুন, সিরিয়া। সিরিয়া মানেই আইসিস, মানে এই যে মুসলিম জঙ্গিবাদ রয়েছে তার যদি চরমতম পন্থা কিছু থাকে সেটা হচ্ছে ওই আইসিস, ওই সিরিয়া। এখন যেহেতু ইরানকে নাস্তানাবুদ করা হচ্ছে, লেবাননকেও উচিত শিক্ষা দেওয়া হবে। এরপর যদি সিরিয়ার কোমরটা ভেঙে দেওয়া যায়, সিরিয়ার কোমরটা ভেঙে দিতে পারলেই কিন্তু যে জঙ্গিবাদকে পৃথিবী থেকে এলিমিনেট করার কথা বলা হচ্ছে সেটাকে অনেকখানি কন্ট্রোলে নিয়ে চলে আসা হবে। এবং এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, সাধারণত দুটো দেশের মধ্যে খুব তাড়াতাড়ি তো যুদ্ধ লাগে না, কিন্তু যখন লাগে, যখন লেগেছে, তখন একবারে ওয়াশ আউট করো। এবং যদি সত্যিই ইরানকে ঠান্ডা করার পর, লেবাননকে ঠান্ডা করার পর সিরিয়াতে অ্যাটাক হয়, তাহলে কিন্তু সেটা আরও, যুদ্ধটা কিন্তু আরও প্রলংড হবে। ফলে এক্ষুনি যুদ্ধ থামবে না, এই যে অ্যানালিসিসটা দিচ্ছেন এটা কিন্তু অনেকটা মিলে যাচ্ছে। এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি দেখুন ডবল ব্ল্যাক দিয়ে দুটো জায়গায় মার্ক করেছি। ইরানের সঙ্গে ইরাকের যে যুদ্ধ বা তাদের সঙ্গে যে টাসেল, সেটা সর্বজন গ্রাহ্য, সবাই জানে। এখন ইরানকে বহুদিন বাদে আবার ইরাক উইক পেয়েছে, ফলে সেখানে কি পাল্টা আবার একটা টাসেল শুরু হয়ে যাবে, ইরাক ইরানের সেই ঝামেলাটা শুরু হয়ে যাবে। অন্যদিকে আফগানিস্তান, তারা কিন্তু তালিবান পাকিস্তানকে এবার সবক শেখাতে শুরু করেছে, একদম ঘরে ঢুকে মারছে, কচুকাটা করছে। আর এই জায়গাটাই কিন্তু সব থেকে ক্রুশিয়াল হতে চলেছে, যে এরপর ইরাক ইরান, আফগানিস্তান পাকিস্তান, এই ধরনের টাসেলগুলো বা এইদিকে একদিকে শিয়া গোষ্ঠী, একদিকে সুন্নি গোষ্ঠী, এই যে যুদ্ধটা, এদের মধ্যেই যে রক্তক্ষয়ী, মারছে মুসলমান মরছে মুসলমান, এই হবে। এবং সেই জন্য কি আলটিমেটলি মুসলিমি দুনিয়া তারা কি বিপদের মধ্যে রয়েছে, তারা কি ফাইনালি পুরোপুরি নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করে মুছে যাবে, এই জায়গাটা কিন্তু খুব খুব চর্চার মধ্যে চলে এসছে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এত কিছু হয়ে যাওয়ার পরও একদম মাথায় যেটা আমি লাল অ্যাস্টেরিক্স মার্কস করে দিয়েছি, তুরস্ক, টার্কি, তারা কিন্তু এখনো চুপচাপ বসে আছে, তারা কিন্তু ডিরেক্টলি ইনভলভ হয়নি।
কিন্তু তুরস্কের মনোভাব আপনারা সবসময়ই দেখেছেন, যখন পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছে, পিছন থেকে সাপোর্ট করা, এই ইরানকে নিয়ে চলা, ফলে ইরানকে এত কিছু করা হচ্ছে, সিরিয়াকে অ্যাটাক করা হতে পারে, আর তারপর তুরস্ক চুপচাপ বসে দেখবে? তুরস্ককে হয় সারেন্ডার করতে হবে, নাহলে যুদ্ধে আসতে হবে। ফলে তুরস্ক যদি আবার ইনভলভ হয়ে যায়, সেই যুদ্ধ আরও প্রলংড হবে। ফলে এখনই যারা ভাবছেন যে আজকে হয়েছে, দুদিন বম মারবে আর তারপর সব শেষ হয়ে যাবে, না, এত সহজ হবে না। এবং যে পরিমাণ এই জায়গাটা পুরোটাই মুসলিমি দুনিয়া, সেইখানে যেভাবে একটার পর একটা স্ট্র্যাটেজিক্যালি জায়গা দেখা যাচ্ছে, এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হতে চলেছে, এবং তার ফলে মুসলিম বনাম মুসলিম হবে, এবং তার পাশাপাশি আমেরিকা ইসরায়েল রয়েছে, এবং আমেরিকা ইসরায়েল এখানে অ্যাটাকটা করবে। ফলে মুসলিমি দুনিয়ার উপর কিন্তু একটা বড় রকমের আঘাত নেমে আসছে, এই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবার যেটা প্রশ্ন আসছে যে এখান থেকে ভারতের কি অবস্থান রয়েছে। ভারত কিন্তু এখনো সাইলেন্ট বসে আছে। ভারতের অবস্থান যেটা একটা সকলেই খুব বিতর্কের জায়গায় রয়েছেন, বা সবাই খুব ভাবিত রয়েছেন, সেটা হচ্ছে যে ভারতবর্ষে তেল আসা বন্ধ হয়ে যাবে অবভিয়াসলি। কেননা হরমুজ প্রণালী, একটু বাদে দেখাচ্ছি হরমুজ প্রণালীটা কোথায় বা সেটা দিয়ে কী হবে, সেই জায়গা থেকে তেলটা বন্ধ করে দিচ্ছে ইরান, সেই জায়গাটা অ্যাটাক করেছে। কিন্তু ভারতের তাতে খুব একটা ক্ষতি হবে না। কেননা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব। ওই দেখুন, ডান দিক দিয়ে আমি একটা রেড অ্যারোমার্ক করে দিয়েছি। এই যে ইউএস এত কিছু চাপ দেওয়ার পরও ভারতবর্ষ তেল কেনাটা বন্ধ করেনি। এখন তার বেনিফিটটা পাবে ভারতবর্ষ। কেননা ওই নর্থ কোরিয়ার সঙ্গেও ভারতবর্ষ কিন্তু সম্পর্ক ডেভেলপ করছে থ্রু রাশিয়া। নর্থ কোরিয়ার পাশ দিয়ে, জাপানের পাশ দিয়ে, এই জায়গাটা দিয়ে এসে কিন্তু ভারতে তেল সাপ্লাইটা কন্টিনিউ থাকবে। ফলে বিশ্ববাজারে এখন তেলের দাম বাড়লেও ভারতবর্ষে তেলের দাম কিন্তু সেই অর্থে খুব একটা বাড়বে না। বা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, তেলের দাম যাই হোক, তেলের সাপ্লাইটা বন্ধ হবে না। যেটা ভাবা হচ্ছিল যে তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, ফলে ট্রান্সপোর্টেশন সেখানে প্রবলেম হবে, জিনিসপত্রের দাম প্রচণ্ড বৃদ্ধি পাবে, এবং সেখানে সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, না, সেই রকম সম্ভাবনা ভারতবর্ষের নেই। চলো, এটা একটা রিলিফ পয়েন্ট, কিন্তু এটা বেনিফিটের জায়গা নয়। বেনিফিটের জায়গাটা এবার আপনাদের দেখাচ্ছি। বেনিফিটের জায়গাটা হচ্ছে, ওই দেখুন আমি একটা গ্রিন কালারে মার্ক করে দিয়েছি ইরানে যেখানে যুদ্ধটা হচ্ছে সেইখানটা। ওই গ্রিন কালারের মার্ক করার জায়গাটা হচ্ছে হরমুজ প্রণালী। কি এই হরমুজ প্রণালী? এখান দিয়ে বিশ্বের 20% তেল সাপ্লাই হয়। ওই জায়গাটায় ইরান অ্যাটাক করে দিয়েছে যে ভাই, আমরা তো মরছি, বিশ্বে তেল কোথাও যেতে দেবো না। তেল যদি যেতে না দেয়, তাহলে বিশ্বের বাণিজ্যটা একটা বড় সড়ো ধাক্কা খাবে, অর্থনীতি ড্রপ করবে। দেখো আমাদের পিছনে লাগতে এসছো। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষের জন্য হয়েছে, সেটা হচ্ছে তার পাশে দেখুন একটা আমি নীল কালারের গোল করে দিয়েছি, ওটা হচ্ছে চাবাহার বন্দর। ভারতবর্ষ আর আফগানিস্তানের যে সম্পর্ক, ভারতবর্ষ সবসময় তাকে সাপ্লাই করে এসছে, কিন্তু মুশকিল হচ্ছে ভারতবর্ষের মাথার দিক দিয়ে, কাশ্মীর দিক দিয়ে আফগানিস্তানে যাওয়ার এই মুহূর্তে কোনো জায়গা নেই, কারণ ওইখানটা পাকিস্তান জবরদখল করে রেখে দিয়েছে। ফলে ওইখান দিয়ে আফগানিস্তানে ভারতবর্ষ সাপ্লাই কিছু করতে পারছে না। সেই জন্য চাবাহার বন্দর, ইরানের এই জায়গাটা ভারতবর্ষের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ থেকে ওইখানে ট্রান্সপোর্ট হয়, এবং সেখান থেকে আফগানিস্তানে পুরো জিনিসটা যায়, সাপ্লাইটা হয়। এবার একটা মজার ব্যাপার, ইসরায়েলে নরেন্দ্র মোদীজি সফর করে এলেন, তারপরে যুদ্ধটা হলো, এবং তিনি কি এই ধরনের কোনো কথা বলেছেন, ভাই তোমরা যা খুশি করো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু চাবাহার বন্দর ওইখানে যেন একটা কোনো রকম কালিফটকাও না ফাটে। কেননা আমরা যেটা দেখছি, গোটা ইরানে অ্যাটাক হচ্ছে, চাবাহার বন্দর এখনো কিন্তু ইন্ট্যাক্ট আছে, সেখানে সেইভাবে কোনো রকম কোনো বড় অ্যাটাক হয়নি। এবং আরেকটা আনঅফিসিয়াল কথা হচ্ছে, যেটা আমি ছোট্ট চাবাহার বন্দর থেকে দেখুন একটা লাল মার্ক করে দিয়েছি, এটা হচ্ছে বালুচিস্তানের রুট। তো পাকিস্তানের সবসময় একটা দাবি হচ্ছে, ভারতবর্ষ যে পিছন দিয়ে বালুচিস্তানকে সাপোর্ট করছে, সেটা এই চাবাহার বন্দর দিয়ে অ্যাকচুয়ালি তালিবানদের সাপোর্ট করছে, তার পাশাপাশি বালুচিস্তানকেও সাপোর্ট করছে, যেটা স্ট্র্যাটেজিক্যালি ভারতের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটা কিন্তু ইন্ট্যাক্ট আছে। এইবার যেটা মজার ব্যাপার হচ্ছে, ভারতবর্ষ এই যুদ্ধে কোনো রকম কোনো ইনভলভমেন্ট দেখাচ্ছে না। উল্টে যারা যুদ্ধে রয়েছে, তার মধ্যে ইসরায়েল, তার সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক, আমেরিকার সঙ্গেও সম্পর্ক আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আর ট্রাম্প বুঝে গেছে ট্যারিফ যুদ্ধে ভারতকে টলানো যাবে না। তো এখন ভারতবর্ষ যেটা কন্ডিশন দিচ্ছে, যে দেখো ভাই, তোমাদের এই পাকামির জন্য আমাকে রাশিয়া থেকে তেল কিনতে হচ্ছে, এবং সেটা ঘুরপথে কিনতে হচ্ছে, ওই জন্য আমার কস্টিংটা বেড়ে যাচ্ছে। তো তোমাদের এই যুদ্ধে আমরা চুপচাপ থাকছি, আমাদের চাবাহার বন্দর এখানে ঠিক আছে, কিন্তু এই যে ইরান থেকে তো ভারতবর্ষের সরাসরি তেলটা তোমরা আসতে দাও না। এই তেলটা ভারতবর্ষে আসতে দিলে আমরা অনেক সস্তায় তেলটা পাবো, কেননা ডিস্টেন্সটাও খুব কম, ওই ইয়েলো মার্ক দিয়ে যেটা করে দিয়েছি। তো এই যুদ্ধের আউটকাম হিসেবে ভারতবর্ষের কিন্তু সেই তেলটা ইরানকে বিক্রি করার জায়গাটা করে দিতে হবে। এবং আমেরিকাও এখন চাইবে না ভারতবর্ষকে চট করে ঘাঁটাতে, কেননা রাশিয়া সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক, চায়নার সঙ্গে সম্পর্ক ডেভেলপ হচ্ছে। তো ভারতবর্ষ এদিকে ঝুঁকে গেলে, ইসরায়েলকে যদি বার করে নিয়ে আসা হয়, আমেরিকা কিন্তু তখন একা হয়ে যাবে, আমেরিকার অর্থনীতি তখন ধাক্কা পাবে। ফলে ভারতবর্ষ কিন্তু এই বেনিফিটটা পেতে চলেছে।
অন্যদিকে চায়নার কন্ডিশন বললাম, চায়না এখন যুদ্ধে ইনভলভ হতে পারবে না, আর ভারতের কাছে এটা একটা বড় সুযোগ। ফলে এই যে মাথার দিকে অংশটা রয়েছে, ভারতবর্ষ হয়তো বলতে পারে যে ভাই অক্ষয় চীন এখন দরকার নেই, সেটা নিলে তোমাদের দেশেও কন্ট্রোভার্সি হবে। কিন্তু আফগানিস্তানে যাওয়ার যে রুটটা আছে সেই রুটটা তো পাকিস্তান আমাদের কাছ থেকে জোর করে নিয়ে তোমাদের গিফট করেছে, তো সেই জায়গাটা তোমরা ফেরত দাও। খুব ছোট্ট এলাকা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি সেইটা হয় ভারতবর্ষ আর আফগানিস্তানের রুটটা সেইখানে খুলে যাবে। অর্থাৎ এই যে পাকিস্তানকে চাপে রাখা, এবং পাকিস্তানকে চাপে রাখতে পারলে আমাদের দেশের জঙ্গিবাদ অনেকটাই অনেকটাই স্তীমিত হয়ে যাবে, এই স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টটা ভারতের খুলে যাবে এবং চাবাহার বন্দর আরও বেশি করে ওপেন হয়ে যাবে, এবং সেখান থেকে ইরান থেকে তেলটা ভারতবর্ষে চলে আসতে পারে। ফলে সব মিলিয়ে কিন্তু এখানে যা পরিস্থিতি যাচ্ছে, ভারতবর্ষ বিপদে পড়ার থেকেও আগামী দিনে ডাবল ডাবল বেনিফিটের জায়গায় কার্যত চলে যাচ্ছে। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবার আরেকটা প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে যে সবই তো ঠিক আছে, কিন্তু তারপরেও নরেন্দ্র মোদীজি কালকে হাই অ্যালার্ট মিটিংটা করলেন কেন? দেখুন, হাই অ্যালার্ট মিটিং কেন করলেন এটা তো অবভিয়াসলি তারা বলতে পারবেন, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এই যে খামেনেইর মৃত্যু হয়েছে, তার ফলে এই দেশেরও যে উগ্রবাদী জায়গাটা রয়েছে তারা কিন্তু বহু জায়গায় প্রোটেস্ট দেখাতে শুরু করেছে। ফলে এই খামেনেইর মৃত্যু যেহেতু ইরান মেনে নিতে পারছে না, এবং তাদের যারা সমর্থক রয়েছে তারা সব জায়গাতেই পাল্টা প্রত্যাঘাতের চেষ্টা করছে, ফলে ভারতবর্ষের মধ্যেও কিন্তু একটা আভ্যন্তরীণ জটিলতা তৈরি হতে পারে। এই মিটিংটা খুব সম্ভবত সেই কারণেই, এবং সেখানে সেখানে যদি এই ধরনের নাশকতামূলক কাজকর্ম মাথাচাড়া দেয়, সেটাকে অনেক কড়াভাবে এবারে ট্যাকেল করা হবে। কেননা এদের যারা মেন সাপ্লায়ার ছিল সেই খামেনেই গোষ্ঠী, তাদেরকে কিন্তু মোটামুটি কচুকাটা করে দেওয়া হয়েছে, সেখান থেকে খুব একটা সাপোর্ট আসার জায়গা নেই। এদেরকে যারা সাপোর্ট করতে পারতো, পাকিস্তানের যারা খুব খুব সক্রিয় জঙ্গি গোষ্ঠী, তাদেরকে তালিবান এখন কচুকাটা করছে, ফলে ওখান থেকে সাপোর্ট আসার জায়গা নেই। চায়না আপাতত সাইলেন্ট থাকবে। ফলে এটাই হচ্ছে আইডিয়াল টাইম যে এখানে যারা ওই উগ্র মৌলবাদী জায়গায় রয়েছে, বিভিন্ন পকেটে ঢুকে আছে, তাদের সার্চ অপারেশন করো, তাদেরকে সাইজ করো, সো দ্যাট দেশের যে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্টেবিলিটি সেগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। এবার শেষ প্রশ্ন, যেটা হচ্ছে পাকিস্তান, চায়না এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, যেটা প্রথমেই চায়নার কথা বলে দিলাম। দেখুন, চায়না তো অর্থনৈতিকভাবে খুব একটা ভালো জায়গায় নেই, এবং ভারতের সঙ্গে টাসেলের জায়গায় নেই, উল্টে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে তারা বাধ্য হবে। কেননা ভারতবর্ষ অলরেডি আছে ইসরায়েলের সঙ্গে, অস্ট্রেলিয়া জাপানের সঙ্গে ভালো সম্পর্ক। চায়নার একমাত্র সাপোর্ট বলতে এখন রাশিয়া রয়েছে, কিন্তু রাশিয়াও খুব ভালো জায়গায় নেই, আমেরিকার সঙ্গে টাসেলে যাওয়ার জায়গায় নেই। ফলে চায়না কিন্তু এই মুহূর্তে ভারতকে খুব একটা ঘাটানোর জায়গায় থাকবে না। ফলে চাইনার সাপোর্ট যদি বন্ধ হয়ে যায়, ওইদিকে অলরেডি ইরান কচুকাটা হয়েছে, তুরস্কের কপালেও দুঃখ নাচছে, পাকিস্তান কিন্তু অনেকটা ব্যাকডোরে ঢুকে যাবে। কেননা এখনই ঠিক এই অ্যাটাকের সময়ই তালিবান তাদেরকে অ্যাটাক করছে, পাকিস্তানও সাইড হয়ে যাচ্ছে। আর তার ফলে বাংলাদেশ যখন তাদের দুটো আব্বুকে হারাবে, মানে ওদিকে ইরান আর এদিকে পাকিস্তান, ওদিকে তুরস্কও সাইড হয়ে যাচ্ছে, চায়না ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে, বাংলাদেশের খুব একটা লাফালাফি করার জায়গা থাকছে না। অলরেডি ইউনূস সরে গেছে, যে চরম মৌলপন্থাটা উঠছিল সেটা আস্তে আস্তে সাইজ হচ্ছে। সেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক উন্নতি করার জায়গা দিয়েছে, এবং শেখ হাসিনা নিয়ে ভারতবর্ষের উপর কোনো রকম যুদ্ধের জায়গায় মনোভাবে যায়নি। ফলে বাংলাদেশ অটোমেটিক্যালি আরও শান্ত হবে, ধীরে 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 এটা কিন্তু একদম নিউট্রালাইজ জায়গায় চলে যাবে, কারণ বাংলাদেশের সাপোর্ট পয়েন্ট বলে কিছু থাকছে না। ফলে ভারতের যে পড়শি জায়গাটা, সেটা হয়তো একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে না, কিন্তু যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু অনেকটাই স্তীমিত হবে, এবং বিশেষ করে চরম মৌলবাদী যে পন্থাটা আছে সেটা অনেকটাই স্তীমিত হবে। আর যদি প্রতিবেশী দেশে এই জায়গাটা ভারতবর্ষ পেয়ে যায়, ভারতবর্ষের মধ্যে যে ছারপোকাগুলো ঢুকে আছে সেইগুলোকে এলিমিনেট করা ভারতবর্ষের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। ফলে এই যে যুদ্ধটা হচ্ছে, ওভারঅল যে আউটকাম হচ্ছে, যদি ভারতবর্ষের চোখ থেকে দেখি, এটা ভারতবর্ষের জন্য ভালোই হচ্ছে, ভারতবর্ষের জন্য স্থিতাবস্থা তৈরি হচ্ছে। কিন্তু কিন্তু মুসলিমের দুনিয়ার মধ্যে চরম তাণ্ডব শুরু হবে, এবং শেষ পর্যন্ত কারা বেঁচে থাকবে, কারা সার্ভাইভ করবে, সেটাই কিন্তু বড় প্রশ্নচিহ্নের মুখে চলে এসছে। কি বলবেন ইসরায়েল ইউএস ভার্সেস ইরান যুদ্ধের এই আউটকাম নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।